দর্শক, রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। শামীম হায়দার পাটোয়ারি, স্বাগত জানাচ্ছি আপনাকে ইনসাইড পলিটিক্সে। আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি, একই সঙ্গে নির্বাচনের একটা রোডম্যাপ দাবি করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে শুরুর পথটা, সেই পথে হঠাৎ করে সারা দেশে বন্যা একটা বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে রাজনৈতিক যেসব জায়গায় সংস্কার দরকার সেসব সংস্কারের পরে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে তারা আসলে বিদায় নিতে চায়। কতটা যৌক্তিক দাবি বলে মনে হয় এখনই নির্বাচনের রোডম্যাপ? এখনই নির্বাচনের দাবিটা একটু অযৌক্তিক, কারণ দেশে প্রচণ্ড বন্যা হচ্ছে, এখনও দেশে পুলিশ নাই। ভোট করতে তো আপনার পুলিশ লাগে, আনসার লাগে, এগুলো নাই। কিন্তু অনন্তকালের জন্য ভোটবিহীন সরকার, রোডম্যাপ ছাড়া একটি সরকার, সেটিও অবাস্তব। ইউ ক্যান নট ইট দ্য কেক অ্যান্ড হ্যাভ ইট এট দ্য সেম টাইম। আপনি সংবিধান রাখিয়া সংবিধানের ব্যত্যয় করতে পারবেন না। আপনি সংবিধানকে সাসপেন্ড করতে পারেন, বাতিল করতে পারেন, হ্যাঁ না ভোট করে বলতে পারেন নতুন সংবিধান লাগবে, সাংবিধানিক গণপরিষদ করতে পারেন। এই অপশনগুলো সরকারের ছিল, যেহেতু এটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার বিপ্লবী সরকার। নতুন করে সংবিধান করার দাবিও অনেকে উঠিয়েছে, সেটা একটা অপশন ছিল। সরকার সে রাস্তায় হাঁটেনি। সরকার এই সংবিধানের আলোকেই শপথ নিয়েছে, এই সংবিধানের উপর হাত রেখেই শপথ নিয়েছে। এখন সংবিধানে বলা আছে পার্লামেন্ট ডিসলভ করতে হবে। তখন আমি বলেছিলাম যে পার্লামেন্টটা এভাবে তাড়াহুড়ো করে ডিসলভ না করলেও হয়তো বা হতো, অনেক অপশন ছিল। কারণ পার্লামেন্ট ডিসলভ করার সাথে সাথে একটা ম্যান্ডেটরি উইদাউট কনসিকুয়েন্স একটা রেসপন্সিবিলিটি চলে আসবে যারা রাষ্ট্রীয় কাঠামোতে থাকবে বা ইলেকশন কমিশনারের, সেটা হচ্ছে 3 মাসের মধ্যে ইলেকশন। এইটার কোনো ব্যতিক্রম সংবিধান করেনি, শুধু দুটো ছাড়া। আর হচ্ছে অ্যাক্ট অফ গড, সেটা বন্যা হতে পারে, আর হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স, সেটাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আর 3 মাস আপনি সময় পাবেন, 6 মাস। 6 মাসের পরে যদি আপনি কোনোভাবে ভোট করতে না পারেন, অ্যাকর্ডিং টু বর্তমান কনস্টিটিউশন যেটা আছে 7 ক অনুযায়ী আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা ভবিষ্যতে হতে পারে। এটা বাস্তবসম্মত না, সরকার দেশে চালাচ্ছে, ওই মৃত্যুদণ্ডের মামলা করবে কে? কিন্তু অ্যাকর্ডিং টু সংবিধান সেটাই আছে। সেইখানে আমি মনে করি আলোচনা করে একটা এক্সটেনশন নেওয়া যেতে পারে। যেমন 1991 সালে তো আমাদের দেশে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না, কিন্তু সরকার তো সেই সময় একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্ম করেছে আলোচনার ভিত্তিতে, সকল দলের ভিত্তিতে। আরেকটা হতে পারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন আছে 104 বা 5 অনুচ্ছেদ অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি অপিনিয়ন দিয়ে বলতে পারে গিভেন দ্য সিনারি এটা 3 বা 6 মাসের বেশি সরকার থাকতে পারে, কোনো আপত্তি নাই। একটা বিষয় হচ্ছিল যে আপনারা মানে দলগুলোর সঙ্গে যখন মানে অন্তর্বর্তী সরকারের প্রধান সহ বৈঠক হলো, প্রাইমারি একটা বৈঠক ছিল যমুনায়, রাষ্ট্রীয় যমুনায়, সেখানে যৌক্তিক সময়ের কথা বারবার বলা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকবার এই বিষয়টা এসেছে, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, সংস্কারের সময় দেওয়া হবে। এখন আবার এই যে দ্রুত রোডম্যাপের কথা বলা হচ্ছে। না, রোডম্যাপ মানে তো আপনার 6 মাস 3 মাসের ব্যাপারটা না, মানে সরকারের 1 বছর 2 বছর 3 বছর 1.5 বছর 18 মাস 25 মাস কি পরিকল্পনা? এইটা তো এই সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দেশে গণতন্ত্রটাকে রেস্টোর করা, আইন শাসনটাকে রেস্টোর করা। সেইখানে বিগেস্ট স্টেক হোল্ডার কারা? যারা বর্তমান রাজনৈতিক দল আছে অথবা যারা ভবিষ্যতে 2-1টি রাজনৈতিক দল হবে। রাজনৈতিক দলের স্টেক ছাড়া তো কোনো সমাধান হবে না বা টেকসই হবে না। সেই রাজনৈতিক দলগুলোর জানার অধিকার আছে যে আমি কতদিন ধরে অপেক্ষা করব, আমি কি কি গ্রাউন্ডে অপেক্ষা করব, কি কি কমিটমেন্ট দেশকে করা হলো, কি কি রিফর্ম কমিটমেন্ট করা হলো, কি কি রিফর্ম কার্যত সরকার করলো। গত 20-25 দিনে এই সরকার আসার পরে আমরা কোনো কার্যত রিফর্ম দেখতে পাচ্ছি না। রোডম্যাপের জন্য এই জন্যই বলছে যে এই সম্মুখ গতিতে আগালে তো একটা ইলেকশন 5 বছরও হবে না, 10 বছরও হবে না। 20-25 দিনে তো কোনো ডেভেলপমেন্ট আমরা দেখিনি। একটা ইলেকশন যদি আপনি 1 বছর বা 2 বছর পরেও করেন, তার জন্য যে প্রস্তুতিমূলক কাজ, সেখানে প্রথম মাসেই কিছু কাজ করতে হবে, দ্বিতীয় মাসে কিছু কাজ করতে হবে। আপনি নিজেই বলছিলেন এখন দেশের যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে বাস্তবতা, তার মধ্যে হঠাৎ বন্যা আসলো, কি কি এক্সপেক্ট করেন? মানে এখন মানে ডক্টর ইউনূস যে লাস্ট বক্তব্য দিলেন, জাতীয় দেশে ভাষণ দিলেন, সেখানে কি কিছু পেয়েছেন দিক নির্দেশনা? 1 আর 2 নম্বর হচ্ছে যে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মানে এই সরকার কোন কোন জায়গায় হাত দিয়ে যেতে পারে, কোন কোন জায়গায় সংস্কার করলে সুবিধা হয়,
সেটার বিষয়েও আলোচনা হতে পারে। জি, সেটার জন্য তো মনে করেন উনি খুব চমৎকারভাবেই বলেছেন, একটা আশা জাগা নিয়ে বক্তব্য যে জনগণ যতদিন চাবে, আপনারা যতদিন চাবেন আমি ততদিন থাকবো। প্রবলেমটা হলো আমরা সবাই চাইলেও সংবিধান অনুযায়ী তো 6 মাসের বেশি থাকার সুযোগ নাই, এটা একটা আছে। আর সকল রাজনৈতিক দলরা মিলে যদি একটি শ্বেতপত্রে সাইন করে, একটি কনসেন্সাসে সাইন করে যে বিশেষ প্রেক্ষাপটে আমরা এই সরকারকে এতদিন সময় দিচ্ছি, এই রিফর্মগুলোর মধ্যে করা হোক, অ্যান্ড দেন আসেন রিফর্ম। খুব বিনয়ের সাথে বলবো, গত 20 দিনে তো আমি কোনো রিফর্ম চোখে পড়লো না। কিছু কিছু রিফর্ম আছে যেটা 2 বছর 20 বছরেও করতে কষ্ট হবে, আবার কিছু কিছু রিফর্ম আছে তৈরি প্যাকেজেস। কিছু কিছু রিফর্ম নিয়ে গত 10 বছর ধরে সিভিল সোসাইটি কাজ করছে, শ্বেতপত্র, পরীক্ষিত শ্বেতপত্র তৈরি আছে। গভর্নমেন্ট জাস্ট আইন পাস করবে, ইমপ্লিমেন্ট করবে, গভর্নমেন্ট জাস্ট আইন পাস করবে, ইমপ্লিমেন্ট করবে। যেমন আমাদের মাইগ্রেশন সেক্টরে এরকম কুইক করা যায়। হ্যাঁ, আমাদের মাইগ্রেশন সেক্টরে এরকম অসংখ্য কাজ করা আছে যেটা করা যাবে। আর দেশের বিচার ব্যবস্থা নিয়ে যেমন আপনাদের এখন আমাদের 38 লক্ষ মামলা, যে বিচার বিভাগটা ডক্টর নুর স্যারের বক্তব্যের মধ্যে আসছে, এই জন্য আমি বলছি, মিডিয়া, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দেশে 38 লক্ষ মামলা। অ্যাক্টিভ জাজ হচ্ছে 1500 থেকে 1600, সুপ্রিম কোর্টের জাজ হচ্ছে 80 থেকে 90 বা 100। এখন তো কজন রিটায়ার্ডও করলেন। আপনি চাইলেই এখন 100 সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগ দিতে পারেন, এটা কোনো সংবিধানের ব্যত্যয় ঘটবে না। আপনি চাইলেই 2 থেকে 3 মাসের যদি জুডিশিয়াল সার্ভিস কমিশন করা হয়েছে, আপনি 1000 বিচারক নিয়োগ দিতে হবে। যখন আপনি এই পরিমাণ বিচারক, এমনকি আইনজীবীদের মধ্যে থেকেও আপনি টেম্পোরারি বিচারক নিয়োগ দিতে পারেন। অনেক বিধান আছে, ছোটো ছোটো অনেক মামলা আছে যেগুলো আপনি আইনজীবী দিয়েই সমাধান করতে পারবেন। 38 লক্ষ লোক যদি দেখে যে এই সরকার আসার কারণে আমার 20 বছরের মামলাটা 2 বছরে সমাপ্ত হয়ে গেল, 38 তো গুণ 80 লক্ষ লোকের এই সরকারের উপর আস্থা আসবে। এই মুহূর্তে আমরা মনে করি এই ম্যাস পিপলের আস্থার জন্য সরকার কিছু করতে পারছে না, করছে না, কিন্তু কিছু জিনিস করার সুযোগ আছে। আমাদের অসংখ্য প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের লোকগুলোকে যদি আমরা আশ্বাস দিই যে আপনাদের স্থায়ী করা হবে, তারা একটা আশ্বাস হবে। দ্বিতীয় যেটি হচ্ছে, মাইগ্রেশন সেক্টরে প্রচুর ওয়ার্কার বিদেশে যাচ্ছে কিন্তু অদক্ষ যাচ্ছে। তাদেরকে দক্ষ করার জন্য এই যে আন্দোলন করলো তরুণ ছেলেরা যারা অনেক দক্ষ মেধাবী, তাদের মধ্যে দক্ষদের বেছে নিয়ে দক্ষতা শেখানোর জন্য তাদেরকে এঙ্গেজ করা যেতে পারে। দেশের 1 কোটি লোককে 2 বছরের মধ্যে দক্ষ করার একটা প্রজেক্ট এই মুহূর্তে সরকারের নেওয়া উচিত, এবং পার্ট টাইম ছাত্রদের দিয়ে সে কাজটা করা সম্ভব। তাহলে হবে কি, এই লোকগুলো যখন বিদেশে যাবে এরা ডাবল ইনকাম করবে। ফিলিপাইন এটা করেছে, ইন্ডিয়া এটা করেছে, শ্রীলঙ্কা এটা করেছে এবং ম্যাসিভ সাকসেস পেয়েছে, এবং এগুলো সব পরীক্ষিত মডেল ইতিমধ্যে এখন আছে। ধরেন নির্বাচনী সংস্কারের যে জায়গাটা, নির্বাচন একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সেটি খুবই আকাঙ্ক্ষিত বিষয়, আলোচিত সমালোচিত বিষয়। প্রত্যেকবার নির্বাচনের আগে এটি নিয়ে অনেক বেশি আলোচনা বিরোধের জায়গা তৈরি হয়, মুখোমুখি অবস্থান তৈরি হয়, যে কারণে একটা গ্রহণযোগ্য স্থায়ী রূপ আমরা এখন আসলে পাইনি। সেই জায়গায় কি কি ধরনের সংস্কার বলে মনে হয়, সেটি কি খুব দ্রুত সমাবেত করা সম্ভব? এখন নির্বাচন তো একটা ম্যামথ ওয়ার্ক। জি, সেখানে আপনার 30,000 সেন্টার থাকে বাংলাদেশে। 30,000 সেন্টারে দেখা যাচ্ছে 10 জন করে লোক লাগলেও 3 লক্ষ লোক লাগবে আপনার কাজ করতে হবে। এর বাইরে 11 লক্ষ পাবলিক সার্ভেন্ট সরাসরি এটাতে কাজ করে, এবং রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করে তারাও কিন্তু এই 30,000 সেন্টারে, প্রত্যেক সেন্টারে 10 জন করে বুথ এজেন্ট লাগে। তাহলে এক একটা এমপির প্রায় 7 থেকে 800 কর্মী লাগে তার ভোট করতে, 1000 কর্মী লাগে। তো আমরা এখন যেটা মনে করছি নির্বাচন নিয়ে, এটার জন্যই তো আলোচনা করা দরকার যে বাংলাদেশে ভবিষ্যতে যারা রাজনীতিতে অংশগ্রহণ করবে, যারা ভোট করবে, তারা এই দেশের জন্য কি কি রিফর্ম চাচ্ছে। আর এই যে আন্দোলন করলো তরুণরা, যুবকরা রক্ত দিল, তারা কি বাংলাদেশের জন্য স্বপ্ন দেখছে। এখন তাদের স্বপ্ন হতে পারে যে 300 জন এমপি হবে তরুণ, এটা তো সংবিধান বাস্তবসম্মত না। আবার তাদের স্বপ্ন হতে পারে যে পার্টি যখন নমিনেশন দিবে 10% বিলো 30 নমিনেশন দিতে হবে, 10% বিলো 35 দিতে হবে, 20% বিলো 45 দিতে হবে। এটার মাধ্যমে তারা চ্যানেলাইজ করতে পারে, এবং এগুলো আইনিভাবে সম্ভব। নির্বাচন কমিশন যখন তার কনস্টিটিউশনটা অ্যাপ্রুভ করবে রাজনৈতিক দলগুলোর, সেখানে ম্যান্ডেটরি কিছু কন্ডিশন দিয়ে দিবে। সেন্ট্রাল কমিটিতে এতজন তরুণ থাকতে হবে, এতজন নারী থাকতে, এগুলো আছে কিছুটা, ওটা আরও বাড়াতে পারে। এর মাধ্যমে নির্বাচনের একটা সংস্কার। আরেকটা নির্বাচনের খরচ, আমি যেটা মনে করি বাংলাদেশের নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে খরচ, আনলিমিটেড খরচ। হ্যাঁ, কস্ট, নির্বাচনের যে কস্ট, এবং যেটার কোনো হিসাব নাই। তো সেটার ক্ষেত্রে এমন একটা মেকানিজম করতে হবে যেন তরুণরাও রাজনীতিতে করতে পারে, নির্বাচন করতে পারে। সেক্ষেত্রে হতে পারে প্রত্যেক প্রার্থীকে রাষ্ট্র থেকে কিছু খরচ দেওয়া হবে, প্রত্যেক প্রার্থী পোস্টার সরকার থেকে করে দেওয়া হবে, প্রত্যেক প্রার্থী মিডিয়াতে ইকুয়াল অপরচুনিটি পাবে, প্রত্যেক প্রার্থী আপনার টক শোতে ইকুয়াল অপরচুনিটি পাবে। এগুলো রাষ্ট্রীয়ভাবে এঙ্গেজ করতে পারে। একটা জনতহবিল একটা বিষয় ছিল, একটা জনতহবিল হতে পারে। একটা নির্বাচন, যে ডক্টর শামসুল হুদা কমিশনের সময় একটা জনতহবিল, একটা যেমন জার্মানিতে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু
তাদের সংসদে আনুপাতিক হিসাবে জি তারা কিন্তু ফান্ড পায়, রাজনীতি করার ফান্ড পায়। আপনি এই জিনিসগুলো না করলে কখনো লেভেল প্লেইং ফিল্ড হবে না। এবং একটা বিপ্লব পরবর্তী সরকার যদি এই যে ধরেন নির্বাচন করতে তো আসলে নিরপেক্ষ ভূমিকা দরকার। নিরপেক্ষ মানুষের কথা আমি বলছি না, যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, বুথে দায়িত্ব পালন করবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের দায়িত্ব পালন করবেন, নিরপেক্ষ ভূমিকাটা খুব দরকার, যেটির খুব অভাব বিগত নির্বাচনগুলোতে লক্ষ্য করা গেছে। সেটি কিভাবে নিশ্চিত করা সম্ভব বলে মনে হয়? নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়, এম্পাওয়ার্ড করা হয়, নির্বাচন কমিশনের নিজস্ব পুলিশ রাখা হয়, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা একটু বাড়ানো হয়, এবং আমরা যেটা করি ভোটের তফসিলের পরে সবাইকে ট্রান্সফার করে দেই, ভোটের 3 মাস আগেই যদি একটা গুরুত্বপূর্ণ অনেক অফিসারকে নির্বাচন কমিশনের ডেপুটেশনে পাঠানো হয় শুধু ভোটকালীন সময়ে, তাহলে তাদের নিরপেক্ষতা সম্ভব। আরেকটি হচ্ছে, ভোটে যখন মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড থাকবে তখন প্রার্থীরাই নিরপেক্ষতা নিশ্চিত করবে। পৃথিবীর কোনো সরকার 30,000 সেন্টারে নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবে না। প্রার্থীরা তাদের দুই পাশে তাদের লোক রাখবে দুপাশে স্লিপ দেওয়ার জন্য, বুথে লোক থাকবে, তাদের বাইরে মিছিল করার লোক থাকবে, মানুষ ক্যারি করার লোক থাকবে। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে এটা হয়নি কেন? প্রশাসন এটা করতে দেয়নি। প্রশাসন আগে থেকেই স্টাফিং করেছে, প্রশাসন আগে থেকেই সিল মেরেছে, প্রশাসনের সহযোগিতায় ক্যাডাররা আগে থেকেই ভোটারদের ভয় দেখিয়েছে, যে কারণে এটা আওয়ামী লীগের সময় কোনো সম্ভব ছিল না। প্রশাসন যদি এখন হাইপার প্রোঅ্যাক্টিভ রোল কোনো পক্ষের জন্য না নেয়, বাকি নিরপেক্ষতাটা রাজনৈতিক দলরাই করে নিতে পারবে তাদের স্ট্রেংথ অনুযায়ী। সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে বাংলাদেশে। এই জায়গায় এই পুরো সিস্টেমে কি ধরনের সংস্কার দরকার? একটা তো আমরা পার্টি থেকে বলছি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। আনুপাতিক নির্বাচন ব্যবস্থা পৃথিবীর অনেক দেশেই আছে। সেটা হলে যেটা হবে, যে দলের 1% ভোট আছে সেও 1% আসন পাবে, যে দলের 3% ভোট আছে সে 3% টোটাল ভোটের। যেমন আমাদের দেশে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকেরই 2-3% ভোট আছে কিন্তু আসন পেয়েছে খুব কম, এবং বিভিন্ন ভোটেও দেখা গেছে, যেমন 2001-এ আওয়ামী লীগ ভোট পেয়েছিল 35%, আসন পেয়েছিল মাত্র 15%। সেম ফর বিএনপি ইন 2009 বা 8-এ বিএনপি ভোট পেয়েছে 30-35%, আসন পেয়েছে 10%। তো ওইখানে একটা জাস্টিফাই করা। আমাদের মূল প্রবলেমটা কি? মূল প্রবলেমটা সরকার না, আমাদের মূল প্রবলেমটা হচ্ছে ন্যারো অপোজিশন। আমাদের এখানে যখন গণজোয়ার ওঠে, অথবা ভোট রিগড করা যায়, অথবা ভোট কন্ট্রোল করা যায়, তখন অপোজিশন আর সেখানে কোনো স্পেস পায় না। এখন কি হবে? এখন আমরা বাস্তবতা দেখছেন, যে বাস্তবতা আমরা দেখছি বিক্ষিপ্ত অপোজিশন দেখছি। অনেকগুলো ছোট ছোট দল আছে, ছোট বড় দল আছে, যারা আসলে আমরা পলিটিক্যাল কেমিস্ট্রিটা এখন কোনোভাবেই বুঝতে পারছি না কি হবে। ডক্টর ইউনূসের প্রতি মানুষের একটা ব্যাপক আস্থা আছে, রাজনৈতিক দলের একটা আস্থা আছে, এটাকে উনি কিভাবে চ্যানেলাইজ করবেন। ওনার যে ছেলেপেলেগুলো ওনার জন্য আন্দোলন করে ওনাকে নিয়ে আসছে, বা ওনার ভক্ত, তারা কি একটা রাজনৈতিক দল করতে পারে? সেই রাজনৈতিক দলটা কিভাবে এই 30,000 ওয়ার্ডে তার প্ল্যাটফর্ম তৈরি করবে? যদি তারা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ওয়েট করতে হয়, তাহলে তো এটা অনেক দিন লাগবে। নুরুর একটি দল আছে, ডেফিনেটলি সে অনেক সাহসী রাজনীতিবিদ এবং অনেক সাহসিকতার সাথে রাজনীতি করেছে। জুনায়েদ সাকির একটি দল আছে, জাতীয় পার্টি আছে, জামাত আস্তে আস্তে নিবন্ধনের দিকে যাচ্ছে, নিবন্ধন রিভাইভের দিকে যাচ্ছে, বিএনপি তো একটা বিশাল দল আছেই, এবং অফকোর্স জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি অবশ্যই আছে, এবং আওয়ামী লীগও আছে। আওয়ামী লীগও নিশ্চিহ্ন হবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে তো আগে ভোটটা যেটি ছিল বাইপুলার বা ট্রাইপুলার, এখন মাল্টিপুলার হয়ে যাবে, মানে 8-10টা ভাগে ভাগ হয়ে আছে। তো দেখা যাবে ছোট ছোট অনেকগুলো ভাগ এক হয়ে ভোট করবে, বড় একটি ভাগের সাথে কম্পিট করার। একটা বিরতি নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আলোচনার সুযোগ হবে। দর্শক, একটা বিরতির সময় হচ্ছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামনের বাস্তবতা নিয়ে, গণতান্ত্রিক উত্তরণের পথ নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। শামীম হায়দার পাটোয়ারি, আমি যেটি একটু জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দ্রুত নির্বাচনের প্রত্যাশার কথা বলা হচ্ছে, সেখানে ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন যে আমরা তো 1/11-এর কথা ভুলে যাইনি। যখন 1/11-এর বিষয়টি ভুলে যাননি, এবং ওই চেহারাগুলো আসলে সামনে আসে, তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। আসলে এটি কি এখনই মানে বলার সময়, বা দেখুন আসলে সেরকম কোনো 16 বছর আসলে বিএনপি নির্যাতিত হয়েছে, টর্চার হয়েছে, জামাতও তাই, নিষ্ঠুরভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে, এবং এই 16 বছরের পরে স্বাভাবিকভাবেই তারা একটা রূপরেখা চাইতে চাবে। 1/11-এর সাথে এই গভর্নমেন্টের তুলনা হবে না এই কারণে, 1/11-টার মধ্যে
একটা হচ্ছে যে সকল ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদের সমর্থন ছিল 111-এ, জি সকল, এবং একটা ওয়েডনেসডে ক্লাব ছিল। ওয়েডনেসডে সব এম্বাসেডাররা বসতো, সবাই মিলেই কিন্তু 111 করেছে, সবাই মিলে 111-এর এক্সিটও করিয়ে দিয়েছে। তো এখন আর 111-এর একটা ব্যাপার ছিল কি, সেই সময় সংসদ ভেঙে দেওয়া হয়েছিল এবং এমার্জেন্সি দেওয়া ছিল। এমার্জেন্সি দেওয়ার কারণে যেহেতু এমার্জেন্সির সময় ভোট হয় না, সেহেতু ভোটটা পিছানোর একটা জাস্টিফিকেশন পেয়েছিল। বাট শেষের দিকে সুলতানা কামাল ভার্সেস বাংলাদেশ মামলায় এটা বলা হয় যে না, কোনো অবস্থাতেই ইলেকশন 90 দিনের বেশি কখনো করা যাবে না, মানে ডেফার 90 বা 90, ওই যে ওই ফিলোসফিটা চলে আসছে। তো সেইটার প্রেক্ষাপট, এখনকার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আমি এই সরকারকে আমার ব্যক্তিগত বা আমাদের দল থেকে যৌক্তিক সময় দেওয়ার ব্যাপারে মোটেও আমাদের কোনো হেজিটেশন নাই। যৌক্তিক সময় যেটা বলা হচ্ছে এটা আসলে কত, মানে যৌক্তিক সময়টা কতদিন হবে, আপনি কোন স্কেলের মানে রিফর্ম করবেন, কোন স্কেলের প্রত্যাশা আমরা আপনার কাছে করছি, এবং আপনি কতটুকু বাস্তবসম্মত মানে করতে পারবেন। এখন এই যে ধরেন যেই সংস্কারের কথাগুলো মানে বিক্ষিপ্তভাবে উঠছে, ধরেন টকশোতে আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যে প্রতিদিন সেমিনারগুলো হচ্ছে, সেখানে যেগুলো বলছে, স্পেসিফিক দলগুলো থেকে কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো প্রপোজাল দেওয়ার সুযোগ আছে যে এই জায়গায় কাজ করতে পারে অন্তর্বর্তী সরকার? 1-to-1 যখন কথা বলছেন তখন নিশ্চয়ই কোনো না কোনো প্রপোজাল দিচ্ছেন। বাট আমি এই মুহূর্তে যেটি নিয়ে খুবই শঙ্কিত, জি, সেটি হচ্ছে দেশে একটি সরকার আছে, স্বীকার করতে হবে। আমরা যুদ্ধ অবস্থায় থাকতে চাই না, আমি এটাকে যুদ্ধ অবস্থা বলবো না, কিন্তু প্রতিনিয়ত আমরা মব জাস্টিস, লিঞ্চিং মব লিড গভর্নেন্স দেখছি স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং সেখানে শিক্ষা উপদেষ্টা বলে দিচ্ছেন যে এটা উনি অ্যালাউ করবেন না, কিন্তু এটা হচ্ছে। তার মানে উনি যেটা অ্যালাউ করবেন না সেটা কিন্তু গ্রাউন্ডে হচ্ছে, তার মানে ওনার কমান্ড ফলো হচ্ছে না। ওনার কমান্ড ফলো হচ্ছে না মানে ওনার কমান্ডটাকে বাস্তবায়ন করার মতো রাষ্ট্রীয় মেশিনারি তৈরি করা হয়নি, অথবা এটা পলিটিক্যালি বলছেন। আরেকটা হচ্ছে খুবই দুঃখজনক, দেশে একটি বিচার ব্যবস্থা আছে, দেশে একজন চিফ জাস্টিস আছে, থিওরিটিক্যালি সুপ্রিম কোর্ট প্রেমিস এবং মোটামুটি অল কোর্ট প্রেমিসগুলোই চিফ জাস্টিসের জুরিসডিকশনেই চলবে। ডিস্ট্রিক্ট কোর্টের জুরিসডিকশনগুলোতে ডিস্ট্রিক্ট জাজ চলবে। সিলেটের কোর্টে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে যেভাবে মারা হলো, ওনার ফাঁসি হতে পারে, এটা আদালতের রায়, এবং অনেকেই ফাঁসিতে খুশি হবে, অনেকেই তাকে কেউ পছন্দ করতো না, কিন্তু ওনার আসামি হিসেবেও ওনার কিছু অধিকার আছে। তার মধ্যে একটা হচ্ছে যে তাকে অন্যরা মারবে কেন, এবং তার অন্ডকোষ ফেটে গেছে, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং আমি জানি না এখন কি সিকিউরিটি তো থাকা উচিত। এই সিকিউরিটি ছাড়া কোনো রাষ্ট্র থাকতে পারবে না, এবং এই সিকিউরিটি যে নাই এটার দায়টা আপনি কখনো পূর্ববর্তী সরকারকে দিতে পারবেন না, বর্তমান সরকারের দায়। একইভাবে ভিডিও দেখলাম, সত্য মিথ্যা জানি না, হাসানুল হক ইনিকেও আজকে আমরা দেখলাম একজন খুবই লাথি মারার চেষ্টা করেছে, এবং যাকে লাথি মারলো, যিনি লাথি মারার চেষ্টা করলো, পুলিশ বেষ্টনীর ভিত্তি দিয়ে গিয়েই উনি স্পর্শ করলো ওনাকে। পুলিশ আবার খুব সুন্দর সরিয়ে দিল, কোনো হার্শ অ্যাটিটিউড করলো না, অ্যারেস্ট করলো না। এই যে পুলিশের সামনে কেউ ক্রাইম করছে কিন্তু পুলিশ অ্যারেস্ট করছে না, এটা কি রাষ্ট্র? যে কোনো মূল্যে আদালত পাড়ায় কোনো প্রকার বিশৃঙ্খলা অ্যালাউ করা ঠিক হবে না। একটা বিষয় একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাস্তবতা ছিল 5 আগস্টের পর, সরকার পতনের পর থেকে দেখছিলেন আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, তার আগের বাস্তবতা, মানুষের সঙ্গে পুলিশের যে সম্পর্ক দাঁড়ালো, সেই বাস্তবতাই এই সরকারের জন্য, নতুন একটি সরকার যারা আসলে রাজনীতিবিদ না, তাদের জন্য কতটা সহজ এই পরিস্থিতি সামলানো বলে মনে হয় এই সময়ের মধ্যে, যেটি আপনি আশা করছেন? না, আমার কথা হচ্ছে যে আপনার কাছে পুলিশ আছে, আপনি আরও পুলিশ নিয়োগ দিতে পারেন, আপনি বিচার করতে চাচ্ছেন, অ্যারেস্টও করছেন, আপনি অ্যারেস্ট করছেন, কোর্টে প্রডিউস করছেন, কোর্টে প্রডিউস করায় কোর্টের মধ্যেই তাকে মারা হচ্ছে। এটার তো লায়াবিলিটি হিউজ। যতগুলো ইউএন কনভেনশন আছে সবগুলো কনভেনশনের ভায়োলেশন হচ্ছে। আপনি ইউএন কনভেনশনের ভায়োলেশন করে দেশ চালাচ্ছেন, এটার তো ইন্টারন্যাশনাল রিপারকাশন একদিন হবে, এবং নোটেড হবে, এটা রেকর্ড হবে, জবাব দিতে হবে আমাদেরকে বাঙালিদের যে এটা কেন হলো। আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টেরও অসংখ্য গাইডলাইন আছে যে অ্যারেস্ট করার পরে কী করতে হবে, সংবিধানও আছে, এবং তাকে কোর্টে হাত করা পড়ানো যাবে না। এগুলো তো এই যে যেমন জাস্টিস শামসুদ্দিন মানিকের গলায় কাপড় পেঁচিয়ে একজন হাত ধরে ভিডিও দেখলাম আমরা, একজন সরকারি লোকই কিন্তু উনি ছিলেন। তো এইটাও তো কোনোভাবে আপনি একুশকে করতে পারেন না। একটা মানুষ ঘৃণিত হতে পারে, পলিটিক্যালি তিনি আনপপুলার হতে পারে, তাকে অনেকেই ফাঁসি চাইতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু রাষ্ট্র যখন ইনভলভ হবে, রাষ্ট্র তার মবকে অ্যালাউ করতে পারে না। রাষ্ট্র আইন মাফিকই চলতে হবে, এবং আইন মাফিক চলার জন্যই অন্তর্বর্তী সরকার আসছে। অন্তর্বর্তী সরকারকে তো আমরা বেআইনি কাজ করার জন্য বা বেআইনি কাজকে উৎসাহ দেওয়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছে বলে মনে হয়। উৎসাহ বাধা দিচ্ছে না, বাধা না দেওয়াটাও একদিন উৎসাহ, বাধা না দেওয়ার দায় অনেক বেশি, এবং পুলিশের সামনে এগুলো হচ্ছে।
সেখানে পুলিশ এখন কতটা শক্ত অবস্থানে থাকতে পারে বলে মনে হয়? আপনার অসংখ্য মেকানিজম আছে, একটু সময় লাগবে। আপনি যদি চান তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যেই নিয়ে আসবেন, খাঁচা করে নিয়ে আসবেন। আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে আমার ব্যক্তিগত অভিমত, এই মুহূর্তে চিফ জাস্টিসের একটা এক্সেপশনাল লিডারশিপ দেখা প্রয়োজন। উনি বাংলাদেশের চিফ জাস্টিস, 3টা অঙ্গের একটা অঙ্গের প্রধান, এবং সকলেই তার কাছে ন্যায় বিচার প্রত্যাশা করতে পারে। একজন আসামিও পারে, একজন আসামি কিন্তু ডক্টর ইউনূসের কাছেও ন্যায় বিচার প্রত্যাশা করতে পারে। এবং একটা সময় আমি বলবো যে এটা ঘটনা বলবো যে যখন সক্রেটিস যখন বিষ খেলো হ্যামলক, তার আগে কিন্তু ক্রিটো তাকে পালানোর ব্যবস্থা করেছিল প্রিজনারকে ঘুষ দিয়ে, এবং ক্রিটো যখন বললো যে আপনাকে পালানোর সব ব্যবস্থা করছি, সক্রেটিস বলে তুমি আমাকে রাষ্ট্রের একটা ব্যবস্থার বিরুদ্ধে পালাতে বলছো? আমার রায় নিয়ে আমি অখুশি হতে পারি, কিন্তু আমি রাষ্ট্রের বিরুদ্ধে পালাবো না। রাষ্ট্র, ওই যে রাষ্ট্র শব্দটা, এটা যদি মিসিং হয়ে যায় তাহলে দেশে একসময় সিভিল ওয়ার হবে। এই যে আসামিরা, আমি বিশেষ করে দিচ্ছি, আসামিদের এত নিষ্ঠুর পরিণতি দেখছে সবাই, এটা দেখে অনেকে কিন্তু আত্মসমর্পণ করবে না, অনেকে অস্ত্র হাতে তুলে নেবে, অনেকে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে। আর রাষ্ট্র মানে কি হোপটা কার জন্য? সরকারি দল, অপোজিশন, ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, ভবিষ্যতে যারা অপোজিশন হবে, ভবিষ্যতে পার্লামেন্টে যারা একটাও আসন পাবে না, তাদের জন্য হোপ তৈরি করাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে ওই হোপের সৃষ্টির ঘটনা দেখতে চাই। আশা করি নিশ্চয়ই এরকম পরিস্থিতি হবে না এবং আসামিরাও তাদের অধিকার পাবে। একটা বিরতি নিয়ে ফিরছি, জাতীয় পার্টি প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। বিরতির পর জেডএসআরএম ইনসাইড পলিটিক্সে। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি জেডএসআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা আমাদের সঙ্গে এরই মধ্যে পেয়েছি ব্যারিস্টার রুমিন ফারহানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। শেষ মুহূর্তে আপনাকে পেলাম। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। রুমিন ফারহানা, আমি একটু জানতে চাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এখন দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানানো হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলই দাবি করছে, শুধু বিএনপি না। এখনই আসলে এই দাবিটা কতটা যৌক্তিক বলে মনে হয়? একদিকে বন্যা চলছে, এর আগে একটা যৌক্তিক সময় দেওয়ার কথাও বলা হয়েছিল, এই বিষয়ে একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমি ট্রাফিকে আটকে গিয়ে আসলে আমার দেরি হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। অন্তর্বর্তীকালীন সরকারটি বাংলাদেশে এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো এসছে, যাকে আমরা 91-তে দেখেছি, 96-তে বা 2008-এ যে সরকারগুলোতে দেখেছি, সেই সরকারগুলো থেকে এই সরকারের চরিত্র নিঃসন্দেহে আলাদা। একটি গণ অভ্যুত্থান বা বিপ্লব, কেউ বলছেন এটি গণ অভ্যুত্থান, কেউ বলছেন এটি বিপ্লব, যেটি হোক তার মধ্যে দিয়ে গঠিত হওয়া একটি সরকার, যে সরকারটি আসলে ছাত্র জনতা সকলের সম্মিলিত সমর্থন নিয়েই সরকারটি ক্ষমতায় গেছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, এবং বিশেষ করে 15 বছর একটা লম্বা সময়, এই দীর্ঘ 15 বছর মানুষের নানান রকম বঞ্চনার কথা আছে, না পাওয়ার কথা আছে, কথা বলতে না পারার বেদনা আছে, দাবি জানাতে না পারার কষ্ট আছে। এই সকল কিছুরই একটা স্ফুরণ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। প্রতিদিনই কেউ না কেউ গিয়ে যমুনার সামনে দাঁড়াচ্ছেন, না হলে গিয়ে শাহবাগ অবরোধ করছেন, না হলে বিশ্ববিদ্যালয়ে মিটিং করছেন। মানে আমি যখনই রাস্তা দিয়ে যাই, কোথাও না কোথাও দাবি মানতে হবে, চাই, করতে হবে, এই কথাগুলো শুনতে পাই। সুতরাং এই সরকারের কাছে প্রত্যাশা আকাশচুম্বী, কিন্তু সেই সঙ্গে এটাও আসলে মাথায় রাখতে হবে, একটা ম্যান্ডেট পাওয়া সরকার, অর্থাৎ ভোটে আসা রাজনৈতিক সরকার, সে যেই যে রিফর্মগুলো করতে পারে, সে যেভাবে সংস্কারের কাজ করতে পারে, সেটা আসলে এই সরকারের জন্য কঠিন। যেমন ধরুন, সংবিধানের বেশ কিছু সংস্কারের কথা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো বলে আসছে। আমাদের 31 দফাটা যদি একটু দেখবেন সেখানে বেশ কিছু সাংবিধানিক সংস্কার, যেমন সংবিধানে আমরা চাচ্ছি ইনকর্পোরেট করতে পার্লামেন্ট হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ থাকবে, নিম্ন কক্ষ থাকবে। আমরা 70 ধারা মডিফাই করবার কথা বলছি। আমরা প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য নিয়ে আলাপ করতে চাইছি। আমরা চাইছি একদম স্বাধীন একটা বিচার বিভাগ, 116 অনুচ্ছেদে সংস্কার আমরা চাইছি। অর্থাৎ এই যে সাংবিধানিক সংস্কারগুলোর একটা দাবি আছে এবং সাংবিধানিক সংস্কারগুলোর একটা প্রত্যাশাও আছে মানুষের মধ্যে, এটি আমার মনে হয় এইরকম অন্তর্বর্তীকালীন সরকার, বা যেটাকে আপনি গণ অভ্যুত্থানের সরকারও বলতে পারেন, তাদের আসলে ম্যান্ডেটে কভার করে বলে মনে হয় না। একটু জিজ্ঞেস করি, সেটি হচ্ছে যে এই সরকারের কাছে তাহলে কি কি সংস্কার আপনারা চান?
আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, যার মাধ্যমে নতুন Certainly, সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিন্তু আপনাকে যথেষ্ট কাজ করতে হবে। মানে এটাও যে খুব হালকা কাজ, চাইলেই একটা গ্রহণযোগ্য নির্বাচন করা যাবে সেটা ভাববার কোনো কারণ নেই। আমাদের যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই নির্বাচন কমিশন একটি তথাকথিত আইনের মধ্যে দিয়ে এসছে বটে, কিন্তু আপনি যদি আইনটার ধারাগুলো লক্ষ্য করেন, পাটোয়ারিও ছিল সেই সময় সংসদে, আমিও ছিলাম, আমরা যথেষ্ট হাউকাউ করেছি, চেঁচামেচি করেছি, বাট তাতে কিছু যায় আসেনি। ব্রুট মেজরিটির সংসদে আসলে আমাদের মতন দুই একটা কণ্ঠতে কিছু যায়ও আসে না। তো সেই আইনটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন এর আগের দুটো অতি বিতর্কিত নির্বাচনে ঠিক যেভাবে আমরা কমিশন গঠিত হয়েছে, এই আইনটাও একটা জাস্ট কাগজে কলমে লেখা বটে, কিন্তু এক্স্যাক্টলি ওই ফর্মুলাটাকেই কাগজে কলমে নিয়ে আসা হয়েছে। এই নির্বাচন কমিশনের পক্ষে একটি সুষ্ঠু নির্বাচন বা একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা আসলে নির্বাচন কমিশনে যারা বসছে তারাও বিশ্বাস করে না, তারাও জানে তাদের দ্বারা এটা আসলে সম্ভব না। তো এইরকম একটি কমিশনকে রেখে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি, এটা হচ্ছে প্রাথমিক সংস্কার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রশাসন এবং পুলিশ গত 15 বছরে নির্লজ্জভাবে দলীয়করণ হয়েছে। আমি এমন অনেকের কথা জানি যারা লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তারা একটা ভালো জব পাননি, তাদের চাকরি হয়নি, বিকজ তাদের হয়তো খালা, চাচা, মামা, ফুপু অর্থাৎ এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ না কেউ হয়তো বিরোধী দলের রাজনীতির সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত, অর্থাৎ একেবারে ডিএনএ টেস্ট করে, আরএনএ টেস্ট করে আমাদের এই নিয়োগগুলো হয়েছে। এদেরকে রেখে আমরা বলছি না বিএনপির লোক পদায়ন করতে হবে, আমরা বলছি না বিএনপির লোক এখন নিয়োগ দিতে হবে, আমরা জাস্ট এটুকু বলছি প্রশাসনটাকে নিরপেক্ষ করা, পুলিশটাকে নিরপেক্ষ করা। আমি এখানে প্রশ্ন করতে পারি যে যেই মুহূর্তে খুব দ্রুত সম্ভব বলে মনে হয়, মানে এটি আমার মনে হয় না যে 3 মাসের বেশি লাগবে, কারণ আমরা 91 সালের উদাহরণটা যদি আমি আনি, যদিও আমি নিজে বহুবার বলেছি যে হাসিনার সাথে যদি আপনি হোসেন মোহাম্মদ এরশাদের তুলনা করেন, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ ফেরেশতা ছিল, এটা হাসিনার ক্ষমতায় থাকা অবস্থাতেই আমি বলেছি। সুতরাং ওই 10 বছরের সাথে এই 15 বছরের আসলে তুলনা হয় না, কারণ এই 15 বছর ভয়াবহ 15 বছর। বাট তারপরেও আমরা যদি একটু প্যারালাল একটু চিন্তা করি, 91 সালের সংবিধানেও কিন্তু তত্ত্বাবধায়কের কোনো প্রভিশন ছিল না। এটা হয়েছে সময়ের প্রয়োজনে হতে হয়েছে, সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে হয়েছে, আন্দোলনের ফলে হয়েছে। একইভাবে এই সরকারটিও কিন্তু এখন সংবিধানে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার নাই, কিন্তু তারপরেও এই সরকারটি এসছে, গঠিত হয়েছে, মানুষের এক ধরনের সমর্থন, মানুষের এক ধরনের প্রত্যাশা নিয়ে এই সরকারটি মাঠে এসছে। সুতরাং এই সরকার যদি 91 সরকার 3 মাসে করতে পারে, এই সরকার হয়তো 3 মাস না হলে 6 মাস হবে, 6 মাস না হলে 8 মাস হবে। তবে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে একটা রোড ম্যাপ যেন এই সরকার দেয়, আশু যেই কাজগুলো করতে হবে সেটার একটা ম্যাপ, মধ্যমেয়াদী যেই কাজগুলো তারা করবার পরিকল্পনা করছে সেটার একটা তালিকা, এবং দীর্ঘমেয়াদে তারা যা করতে চায় তার একটা তালিকা। তাহলে হয় কি, রাজনৈতিক দলগুলো এবং মানুষের কাছে স্বচ্ছতা বজায় থাকে এবং আমরা বুঝতে পারি যে আসলে আমরা where are we heading to। সবশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, সেখানে কোনো ইঙ্গিত, প্রত্যাশা, আপনাদের প্রত্যাশার জায়গা পূরণের জায়গা, রোডম্যাপ পেয়েছেন? ওনার ভাষণটি চমৎকার হয়েছে নিঃসন্দেহে, এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষ খুব ভালোভাবে এই ভাষণটিকে গ্রহণ করেছে। তবে হ্যাঁ, এটি উনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিকভাবেই এটির সমাধান হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আসলে এই সমাধানটির পথে যাবে। এই আলোচনাটি আসলে কবে শুরু হবে? আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা বসেছিলেন, তবে সেটি একটা মাত্র ইস্যুতে আলোচনা হয়েছে, 15ই আগস্ট ছুটি হবে কি হবে না, ভেরি শর্ট মিটিং। আমরা আশা করছি এখন যেহেতু দিন শেষে মানুষের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, জনগণ যাকেই ভোট দেবে তার হাতেই বাংলাদেশটা যত দ্রুত যায় ততই ভালো, এবং সেই পথটা তৈরি করবার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্রুতই বসবেন বলে আমরা আশা করি। যৌক্তিক সময়ের কথা বারবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য দলগুলো বলেছে সরকারকে তারা যৌক্তিক সময় দিতে চাই, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। যৌক্তিক সময় বলতে আসলে এই সময়টা কোনো ধারণা দিতে পারেন? আমি তো আপনাকে কিছুক্ষণ আগে পাটোয়ারি বলছিলেন যে সংবিধান অনুযায়ী এই সরকার 3 মাস, এক্সটেনশন হলে 6 মাস, বেশি থাকার সুযোগ নেই। তবে হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটির একটা ব্যাপার আছে।
আপনি যদি এখন অ্যাক্ট অফ গড ধরেন এই অবস্থাটিকে, এই পুরো পরিস্থিতিটাকে, সেটারও একটা ব্যাপার আছে। আসলে আমাদের গত 1 মাসেরও কম সময় 1000 মানুষ মারা গেছে, কয়েকশো মানুষ চোখ হারিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, এবং গত 17 বছরের হিসাব করলে তো হিসাবের খাতাটা অনেক মোটা, অনেক ভারী। তো এই সকল আবর্জনা সরিয়ে রিজনেবল সময় আসলে কতটুকু? আমি তো বললাম 3 মাস, 91 সালে হয়েছিল, 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, যেটাই হোক। আমার মনে হয় আমি বা শামীম এখানে সময়ে বেঁধে না দিয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসাটাই সবচেয়ে যৌক্তিক হবে, এবং সকল দলের মতামতের ভিত্তিতে একটি ঐক্যমতে পৌঁছানো এবং একটি সিদ্ধান্তে আসাটাই আমার মনে হয় সকলের জন্যই মঙ্গলজনক হবে। আজকে আপনাদের মহাসচিব বলেছেন যে আমরা তো 1/11-র কথা ভুলে যাইনি। নিশ্চয়ই 1/11-র একটি দুঃসহ স্মৃতি আছে, এবং 1/11 এসেছিল রাজনীতিবিদদের সরিয়ে দিতে রাজনীতি থেকে, বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা আরম্ভ হয়েছিল, এবং আরম্ভ হয়েছিল রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের একই সঙ্গে ধরপাকড় এলিমিনেট করার একটা চেষ্টা। এটা দেশের জন্য কল্যাণকর নয়। নানান পরীক্ষা নিরীক্ষা, নানান রকম পথ চলার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হয়েছে বারবার যে মানুষ যাকে বেছে নেয় সেই রায়টাই আসলে সঠিক রায়, এবং মানুষ যেহেতু মনে করে সারা বিশ্বেই রাজনীতিবিদদেরকেই তারা বেছে নেয় তাদের আগামীর কয়েক বছরের ভাগ্য নির্ধারণের জন্য, সেজন্য মনে করি যে রাজনীতিবিদদের হাতেই আসলে দ্রুত যাদেরকেই মানুষ ম্যান্ডেট দেয় তাদের কাছেই দায়িত্ব যত দ্রুত অর্পণ করা যায় ততই মঙ্গল। একটু নিয়ে আসি ব্যারিস্টার শামীমের বাটারের কাছে, একটু জানতে চাই জাতীয় পার্টি দল হিসেবে এই সরকারের কাছে যেসব প্রত্যাশা সেইগুলো আসলে কতটা টাচ করতে পারছে বলে মনে হয়? আপনাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা আমরা এখন পর্যন্ত ফর্মালি এই বিষয়ে আমাদের কখনো বলা হয়নি। একটা হচ্ছে ডাকা হয়নি। ডক্টরিন অফ নেসেসিটি তো একটা থিওরি, সংবিধানে কোথাও ডক্টরিন অফ নেসেসিটি নাই। এটা বিভিন্ন রায় আসছিল, বিভিন্ন রায় বাদ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের দেশের জুরিসপ্রুডেন্সে ডক্টরিন অফ নেসেসিটি এই মুহূর্তে নাই, অনেকগুলো রায় এটা বাদ হয়ে গেছে। দেন আসেন সময়টার জন্য সরকার হ্যাঁ না ভোট করতে পারে, করে জনগণের কাছে ম্যান্ডেট নিতে পারে। ম্যান্ডেটবিহীন থাকলে যে সমস্যাটি হবে, যে রিফর্মগুলো হবে, এই রিফর্মগুলো পরবর্তীতে যারা আসবে তারা ওন করবে না। হ্যাঁ, পরবর্তীতে একটা সরকার বা এই সরকার ভোটে এসে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে এগুলো সবকে আবার কার্যকর করতে পারে, যে ভূতাপেক্ষিকভাবে সব ভ্যালিডেশন করতে পারে। কিন্তু আমরা এখন যেটা অনুভব করি, যেটা আমি প্রথমেই বললাম, যে আপনি সংবিধান রেখে তো আর সংবিধান ভঙ্গ করতে পারবেন না। হয় আপনাকে সংবিধান রেখে সংবিধান মতো চলতে হবে, অথবা সংবিধানকে টোটাল বাদ করে নতুন সংবিধান করার জন্য সংবিধান পরিষদ করতে হবে, গণপরিষদ। সেটার জন্য হ্যাঁ না ভোট লাগবে। নাও যেটি অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে আলোচনা। যে আমরা আশা করি আলোচনা করতে হবে। শুরু করবো ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি একটু জানতে চাই যে এখন কোন কোন কাজ আসলে করতে পারে? এই বক্তব্যের মধ্যে উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে কোন কোন কাজে সরকার করে যেতে পারে, সেটারই একটা দলগুলো আলোচনা হতে পারে। প্রধান উপদেষ্টা বেশ দীর্ঘ একটি বক্তব্য, প্রায় 22-25 মিনিটের, এবং ওখানে উনি ধরে ধরে দেখিয়েছেন বিভিন্ন সেক্টরের কথা। ইলেকশন কমিশনের কথা যেমন এসছে, ব্যাংকিং সেক্টর, নির্বাচন কমিশন তো এখনো আছে। হ্যাঁ, বুঝিনি আবার এই নির্বাচন কমিশন 5 জন তো এখনো আছে, এখনো আছেন। হ্যাঁ, যেহেতু ওনাদের সাংবিধানিক পদ, ওনারা এখনো আছেন এবং 5 বছরের মেয়াদে ওনারা আসেন। সুতরাং ওনাদেরকে যদি সরতে হয় সেটাও সাংবিধানিক মতেই তাদেরকে সরাতে হবে। তো এই কাজগুলো তো ওনাকে করতে হবে, এবং প্রশাসনে নানান রকম রদবদলের কথা আমরা শুনছি। আমরা দেখেছি এই একটি সরকার, অদ্ভুত সরকার ছিল 15 বছর, যেই সরকারের পতনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ব্যাংক সেক্টর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান এবং যারা কি পজিশন হোল্ড করে সকলেই সরে গেলেন, সকলেই পালিয়ে বাঁচলেন, সকলেই কোনো মতে যান বাঁচাতে অস্থির হয়ে গেলেন। অর্থাৎ একটি সরকার কতটা দলীয় হতে পারে, একটি সরকার কতটা ভীষণ রকম এক ব্যক্তির নিয়ন্ত্রিত হতে পারে, এটা আসলে রাষ্ট্রটা না আসলে রাষ্ট্রের মতন আর ছিল না। রাষ্ট্রের একটা আকার থাকে, একটা বন্দোবস্ত থাকে, ওই পুরো বন্দোবস্তটা তছনছ হয়ে গেছে। এই বন্দোবস্তটাকে মোটা দাগে ফিরিয়ে এনে একটা মোটামুটি নির্বাচনের আয়োজন করাটাই আমি মনে করি বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার শামীম পাটোয়ারি, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে রাজনীতিবিদদের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশাও পূরণ করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখব। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নেক্সট অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নেক্সট